স্বাগত আরেকবার ডিবিসি নিউজের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারের দ্বিতীয় পর্বে। আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। মূল আলোচনা যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরেকবার। সিইসি আওয়ামীপন্থী, অভিযোগ রিজভির, কেউ মেনে না নিলেও এই ইসির অধীনে নির্বাচন, বললেন আইনমন্ত্রী। চট্টগ্রামে মৃত্যু হত্যা সাবেক এসপি বাবুল আক্তারকে সন্দেহ করছেন শ্বশুর শাশুড়ি, তদন্তের আওতায় আনার দাবি। পদ্মা সেতু এলাকায় সেনানিবাস নির্মাণ প্রকল্পে ভুয়া স্থাপনা ও গাছ লাগিয়ে 63 কোটি টাকা লোপাটের অভিযোগ। হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশের সামনে ফল অন এড়ানোর কঠিন চ্যালেঞ্জ, দ্বিতীয় দিন শেষে চালকের আসনে ভারত। শুরু করছি উপসংহারের দ্বিতীয় পর্বের আলোচনা। প্রতি শুক্রবার ও শনিবার ধারাবাহিক এই আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। মাতৃভাষা যে আন্দোলন, তার শিরিবে স্বাধিকারের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম। ধর্মীয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তানের জন্ম, মাত্র কয়েক বছরে তার অসারতা প্রমাণ হয়ে যায় যখন বাঙালির ভাষাকে কবর দিতে চায় পাকিস্তানি শাসক গোষ্ঠী। 48 আর 52-এর ভাষা আন্দোলনের স্ফুরণ ঘটে বাঙালি জাতিসত্তার, একক ভাষা আর অভিন্ন বাঙালি সংস্কৃতির একটি পৃথক রাষ্ট্রের চাহিদাও তৈরি হয় তখনই। রাষ্ট্রভাষা আন্দোলনের শহীদদের রক্তের স্রোত আমাদের নিয়ে যায় স্বাধীনতা সংগ্রামে। 65-র পাক ভারত যুদ্ধে অরক্ষিত পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর শোষণ, অর্থনৈতিক বঞ্চনায় ধীরে ধীরে ঐক্যবদ্ধ হয় বাঙালি জাতি। আগরতলা মামলা, 6 দফা, 11 দফার পদ বেয়ে 69-এর গণঅভ্যুত্থান এবং 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় জাতিকে মুক্তি সংগ্রাম থেকে মুখোমুখি করে দিল এক সশস্ত্র মুক্তিযুদ্ধের। 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যার তাৎক্ষণিক প্রতিরোধ, আর সেই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা, তারও আগে 7 মার্চের ভাষণ। স্বাধীনতার ঘোষণা তো তখন থেকেই, তারপরেও কেউ কেউ বলেন 7 মার্চের কথা, বেতার ভাষণের কথাও আসে। তাই মার্চ আসার আগেই ধারাবাহিক এই আলোচনা আমরা শুরু করেছি এই মাসের প্রথম থেকেই, কারণ একটি উপসংহারে পৌঁছতে চাই আমরা। সেজন্য এবারের বিষয় স্বাধীনতার ঘোষণা 7 থেকে 26 মার্চ। আর এই নিয়ে আজকে দ্বিতীয় পর্বের আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি জানি এখন আপনার রাজনীতির সাথেও যুক্ত হচ্ছেন। আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমি শুরু করতে চাই ডক্টর আনোয়ার হোসেন আপনাকে দিয়ে, যে আমরা বলেছি একটি পটভূমি, যে স্বাধীনতার যে পটভূমি, কিন্তু আমরা তারপরও 7 মার্চ, 1 মার্চ থেকেই একরকম বাংলাদেশ চলছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, নির্দেশে, যদিও তখন তারা নির্বাচিত জনপ্রতিনিধি, কিন্তু পার্লামেন্ট বন্ধ করে দেওয়া হলো এবং তারপর 7 মার্চের ভাষণ। 25 মার্চ পাকিস্তানিরা আক্রমণ করে আমাদেরকে নির্দিষ্ট করে দিল 26 মার্চের স্বাধীনতার ঘোষণা করেন। যদি আপনি পটভূমিটা একটু বলেন। আপনি যখন বলছিলেন তখনই সেই বলার মধ্যেই একটা জায়গায় বলেছেন যে আমাদের স্বাধীনতার ঘোষণা তো সেই 7 মার্চের ভাষণই, এবং আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সরাসরি সেই ভাষণে সেই শুনেছি, এবং আমাদের কাছে তখন সেটাই ছিল স্বাধীনতার ঘোষণা। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করেছি পরে, যেমন আমি আজকেই আমার ছেলে বাইরে থেকে আমাকে পাঠিয়েছে, এটা হলো সিআই এর একটা দলিল, অবমুক্ত দলিল, কনফিডেন্সিয়াল সিআই রিপোর্ট, এবং সেটা 4 মার্চে 1971 সালের 4 মার্চের এখান থেকে পাঠানো, এবং সেখানে বলা সিচুয়েশন অ্যাজ অফ 1200 ইস্ট পাকিস্তান টাইম, এবং সেখানে বলছে যে শেখ মুজিবুর রহমান যে 7 মার্চের ভাষণ দেবেন, তখন তো বিদেশি সাংবাদিকরা ভর্তি, তারা জানতে যাচ্ছেন কি করবেন, এবং সেই সময় তিনি বলছেন, in an interview last night with several foreign correspondents, Mujib was evasive about his plans, তিনি তো বলবেন না, but eventually admitted, এটা আবার লিখছে, off the record, that at the rally he has scheduled for 7 March, he will announce the equivalent of independence for his Pakistan. এটা সিআইএ রিপোর্ট। এবং সেই ভাষণটা যখন এখনো শুনি, তখনও তো আমরা এখনো জীবিত হই, রোমাঞ্চিত হই, এবং তখনও এটাই যে ছিল সেই স্বাধীনতার ঘোষণা, তাতে আর কোনো বিন্দুমাত্র সন্দেহ থাকে না। শুধু তাই না, দেশ স্বাধীন হবে এবং তিনি বুঝে নিয়েছেন যে যুদ্ধ হবে, পাকিস্তানিরা এইভাবে আমাদের ছেড়ে দেবে না, যদিও তিনি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন সেই 70-এর নির্বাচনে, এবং সেই জন্য তো কিন্তু তিনি প্রস্তুত করছেন। আমার অনেক সময় মনে হয় কি, যে এই যে 18 দিন 7 মার্চ থেকে 25 মার্চ, এই 18 দিন একটা বই আছে, সেটা হলো দুনিয়া কাঁপানো 10 দিন, জন রিডার, সেই অক্টোবর, হ্যাঁ, বলশেভিক বিপ্লব।
তো আমার কাছে এটাও মনে হয় যে দুনিয়া কাঁপানো 18 দিন, দুনিয়া কাঁপানোর মতোই ব্যাপার। এবং এই 18 দিন সময়ের মধ্যে বঙ্গবন্ধু শুধু যে স্বাধীনতার ঘোষণাটাই জানিয়ে দিয়েছেন তাই না, সারা জাতিকে তিনি প্রস্তুত করেছেন এটাকে মোকাবেলা করবার জন্য। এবং তার সমস্ত নির্দেশনা সেখানে আমি যদি হুকুম দেবার নাও পারি, সুতরাং এটাতে কোনো দ্বিধা থাকে না। এবং তারপরে যথার্থই বলেছেন, পরের যেটা এলো আনুষ্ঠানিক ঘোষণা সেটা তো পাকিস্তান চাপিয়ে দিয়েছে। এবং সে কথাগুলিও কিন্তু আছে যে আমাদের অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের সেই যুদ্ধে, এবং তিনি সেই 26শে মার্চের আমাদের স্বাধীনতার মানে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সও কিন্তু সেটা স্পষ্ট করে লেখা। এবং সেখানেও কিন্তু দেখুন আরেকটা আমি দেখাচ্ছি, 26শে মার্চ এটাও কিন্তু সিআইয়ের দলিল, অবমুক্ত সিআইয়ের দলিল, ডাইরেক্টরেট অফ ইন্টেলিজেন্স 26 মার্চ 1971। এবং এখানেও বলছে, শেখ মুজিবুর রহমান হ্যাজ প্রক্লেমড ইস্ট পাকিস্তান the sovereign republic of Bangladesh according to a clandestine radio broadcast। এটা কিন্তু সিআইয়ের দলিল, এবং 26শে মার্চে এটা তারা বলছে। সুতরাং এই যে কথাগুলো আসলে পরে হয়েছে, আমাদের এখানে একজন গবেষক আছেন, আপনারাও দেখি অনেক সময়, সেও তার বইতে করছে যে না, বঙ্গবন্ধুর ওই 26শে মার্চের ঘোষণা সে জানে না, সেগুলো কোনো ধারণা নাই। তো এই ধরুন গবেষক আছেন, তারপর একটা লম্বা সময় গেছে, একেবারে চিরতর এটাকে সেই ধরনের কোনো ঘোষণাই হয়নি। সুতরাং কিন্তু দেখুন যে সত্য তো চাপা থাকে না, সত্য প্রকাশিত হয়, একটু সময় লাগে বটে। এবং আমি মনে করি যে আমাদের যে গবেষক, যেমন আমার এগুলো পাঠিয়েছে একজন, আমার ছেলে পাঠিয়েছে, একজন তরুণ গবেষক, তারা এগুলো খুঁজে খুঁজে বের করছে এবং দেখিয়ে দিচ্ছে যে আমাদের সত্য ইতিহাস কোথায়। আমরা তো পাকিস্তান আর্মির মানে সেনাবাহিনীর কর্মকর্তা সিদ্দিক সালেকের বই সারেন্ডার টু, সেখানেও আচ্ছা আমি সেই কথাটাকে আরেকটু বলে দেব। এখানে এটাও আছে। এখানে দেখুন, ডেইলি টেলিগ্রাফের সংবাদদাতা ডেভিড লোশাক, এবং তিনি লিখছেন পাকিস্তান ক্রাইসিস, এবং এটা পাবলিশড ইন 1971। এবং সেখানে উইলিয়াম হেনম্যান পাবলিশার, এবং সেখানে কিন্তু একেবারে পরিষ্কার কথা, ইন দি আর্লি ডেজ ইট ওয়াজ, এখানে লিখছে যে they were sustained for a time by the broadcast of the clandestine radio Bangladesh. Soon after darkness fell on March 25, the voice of Sheikh Mujibur Rahman came faintly through a wavelength close to the official Pakistan radio. এটাও সিদ্দিক সিদ্দিক সালে কিন্তু এখান থেকেই পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, হয়তো শুনেছে ওর, কিন্তু এটা তো 71 সালের রিপোর্ট। আমি শামসুজ্জামান চৌধুরী, সেনাবাহিনী যারা আপনারা বাঙালি কর্মকর্তা তখন ছিলেন, আপনারা কখন থেকে প্রস্তুত, মানে যখন রাজনীতিবিদরা প্রস্তুতি নিচ্ছে, আন্দোলন চলছে, স্বাধীনতা 17 মার্চের ঘোষণা হয়ে গেছে, সবাই প্রস্তুতি নিচ্ছে, আমরা দেখছি যে তখনই কিন্তু সেনাবাহিনীতে যারা আমাদের বাঙালি কর্মকর্তা ছিলেন তারাও এখন প্রস্তুতি। আপনি কিন্তু শুরুর দিন থেকেই যুদ্ধের সঙ্গে, আপনি যদি বলেন তখন আপনি চট্টগ্রামে। ধন্যবাদ। সর্বপ্রথমে এই ভাষা আন্দোলনের মাসের আমি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। কারণ আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে বলেছেন যে আমাদের স্বাধীনতা সংগ্রাম একটা নতুন মাত্রায় পৌঁছেছে 1971 মার্চ মাসে, কিন্তু এটা দীর্ঘদিনের একটা স্বাধিকার আন্দোলন, একটা নিজেদের পরিচিতির আন্দোলন, এবং সেটা শুরু হয়েছে অনেক আগে। দীর্ঘ কাল ধরে আমরা পূর্ব বাংলার মানুষ যারা নিজেকে বঞ্চিত হিসাবে জানতাম, নিপীড়িত, সে কারণেই আমাদের মধ্যে একটা নিজের জাতিসত্তার সন্ধানে আমরা সব সময় ছিলাম। একসময় অখণ্ড ভারতের অধীনে, পরবর্তীতে 47 সাল থেকে পাকিস্তানের অংশ হিসাবে। তো নিজেদের পরিচিতিটা কোনোদিনই বোধহয় আমরা সেই লক্ষ্যটা আমরা হারাইনি। সেটা প্রতিফলিত হয় 71-এর মার্চে নয়, আমি মনে করি 1970-এর নির্বাচনের মাধ্যমে। কারণ সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু পূর্ব বাংলার মানুষ পরিষ্কারভাবে তারা জানিয়ে দিল পাকিস্তানের কর্মরত বা তখনকার শাসক গোষ্ঠী, সামরিক শাসক গোষ্ঠী, সামরিক শাসক গোষ্ঠী নয়, পাকিস্তান এস্টাবলিশমেন্টের কাছে, যে তোমাদের উপরে আমাদের আস্থা নেই। আপনি লক্ষ্য করবেন, যদি ইতিহাস নিশ্চয়ই আপনি আমার চেয়ে অনেক বেশি গবেষণা করেন, অনার্স ছাত্র করেনি, যে 1970-এর নভেম্বর মাসের যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল,
পূর্ব পাকিস্তান, পূর্ব এপ্রিল পাকিস্তান, এটা সম্ভবত। বোধহয় না, এটা বোধহয় নভেম্বর নভেম্বরে, এবং সেটা বোধহয় ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। এবং সেই ঘূর্ণিঝড়ের পরে পাকিস্তান সরকারের যে একটা মানে আমাদের প্রতি অবহেলার একটা মনোভাব, এটা পরিষ্কার হয়ে গেছিল। ব্রিটিশরা এসে মরদেহকে তারা দাফন করছে, কিন্তু পাকিস্তান সরকারের তেমন কোনো তৎপরতা আমরা তখন দেখিনি। 1965 সালের পাক ভারত যুদ্ধের কথা আপনি বলেছেন, পূর্ব পাকিস্তান সম্পূর্ণভাবে অরক্ষিত ছিল, এবং এটা অত্যন্ত বিতর্কিত ব্যক্তি হলো জুলফিকার আলী ভুট্টো তখনই বলেছিলেন, তখনই পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পাকিস্তানে, যে রেইন অ্যান্ড চায়না সেভড ইস্ট পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান পূর্ব পাকিস্তান কোনো দায় নেয়নি তখন। এই যে আমাদের প্রতি একটা অবহেলার মনোভাব, এর থেকে কিন্তু আমাদের স্বাধিকার আন্দোলন এবং সেটা সশস্ত্র মুক্তিযুদ্ধে পরিণত হয়, এবং যেটা গণযুদ্ধ রূপ নেয় 1971 শেষ পর্যন্ত। সামরিক বাহিনীতে আমরা যারা ছিলাম বাঙালি, এই মনোভাব থেকে আমরা নিজেকে বিচ্ছিন্ন করা সম্ভব না, কারণ আমাদের যে ভাই ভ্রাতারা তো আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছাত্র সমাজের সঙ্গে জড়িত, যুব সমাজের সঙ্গে জড়িত, রাজনীতির সাথে জড়িত, আন্তর্জাতিক মহলে অনেক বাঙালিরা তখন খুব তৎপর ছিল এ ব্যাপারে। তো আমরাও কিন্তু সামরিক বাহিনীতে এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা, এবং আমরা দেখেছি 1970-এর নির্বাচন, আমরা দেখেছি 1970-এর নির্বাচনের পরে যে পাকিস্তান সরকার সংসদ বসার দিন তারিখ ঠিক করেও তারা পরে স্থগিত করা হলো অযৌক্তিক ভাবে। এর থেকে নিজেকে তো আমরা বিচ্ছিন্ন মনে করার কোনো সুযোগ ছিল না। তো স্বাভাবিকভাবে বাঙালি, আমি প্রথমে 1969 সালে আমি যশোরে প্রথম চাকরি করি, ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, এবং 1970-এর অগাস্ট মাসে আমি চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যখন নতুন সেখানে গড়ে তুলবে, সেখানে গিয়ে আমি যোগদান করি। তো আমাদের একটা বিরাট সুবিধা ছিল, প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে 800 সৈনিক ছিল, এবং সকলেই বাঙালি। এবং তখন যে সারা দেশে যে একটা পরিস্থিতি বা পরিবেশ, একটা প্রত্যাশা, একটা আশা, নতুনত্বের একটা আশা, দীর্ঘদিন এই বঞ্চিত নিপীড়িত অবস্থা থেকে আমরা বেরিয়ে আসব, আমাদের ভাগ্য আমাদের নিয়ন্ত্রণ আমরাই করব, এই হয়তো বেসামরিক যে ছাত্র সমাজে বা যুব সমাজে, রাজনীতির সমাজে এটা নিয়ে অনেক বেশি তৎপরতা ছিল। সামরিক বাহিনীতে এটা নিয়ে আমরা সারাক্ষণ আলাপ আলোচনা করতাম, কথাবার্তা বলতাম, অবশ্যই এটা প্রকাশ্যে তো বলা সম্ভব ছিল। চট্টগ্রামে যখন আমি 1970 সালে অগাস্ট মাসে গেলাম, চট্টগ্রামে একটা জিনিস ছিল, চট্টগ্রাম কিন্তু ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে খুব সোচ্চার। ব্রিটিশ আমলের সময় সেখানে প্রীতিলতা পদ্মার ঘটনা সবই আমরা জানি, সূর্য সেনের মাস্টারদা সূর্য চট্টগ্রাম, আরমারি লুণ্ঠন করা, তো সেই ইতিহাস চট্টগ্রামে রয়েছে। এছাড়া চট্টগ্রামের ছাত্র সমাজ কিন্তু বড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম মেডিকেল, তখন মেডিকেল কলেজ হয়ে গেছে চট্টগ্রামে। তো এই সময় নিলে চট্টগ্রামে আমরা আরো বেশি এটা ফিল করতাম যে কিছু একটা হতে যাচ্ছে। তো হতে যদি হয় তখন আমরা কি করব? সামরিক বাহিনী থেকে ধরেন সরাসরি রাজনীতিবিদদের সঙ্গে তো যোগাযোগ রাখা সম্ভব ছিল না, মানে কঠিন ছিল। তা সত্ত্বেও কিন্তু আমরা সেই যোগাযোগ কিছুটা হলেও আমরা রেখেছি। আমি ঢাকায় আসছি কয়েকবার, এবং আমার যারা সহপাঠী তখন তারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের সাথে রেগুলারলি আমি বসতাম, সন্ধ্যার সময় গল্প করতাম। আমার মনে হচ্ছে 1971-এর 21শে ফেব্রুয়ারি, 20শে ফেব্রুয়ারি আমি চট্টগ্রাম থেকে ছুটি নিয়ে ঢাকায় এসেছিলাম শহীদ মিনারে যাওয়ার জন্য। তখন সামরিক বাহিনী অফিসার শহীদ মিনারে যাওয়ার বাধা ছিল, নিষিদ্ধ করা ছিল। তো সেই রাত 12টার সময় চাদর পরে আমরা সারা গা ঢেকে আমি আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে শহীদ মিনারে রাত 12টার সময় গিয়ে আমরা পুষ্পার্পণ করেছিলাম। তো সেই ধরনের একটা মানে অনুভূতি আমাদের সকলের মধ্যেই ছিল। এটা অবশ্য 7ই মার্চের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের পরে কিন্তু এটা অন্য একটা মাত্রায় চলে যায়। এবং সেই রাতেই কিন্তু চট্টগ্রাম নিয়াজ স্টেডিয়ামে ব্রিগেডিয়ার এমআর মজুমদারের নির্দেশে কর্নেল এমআর চৌধুরী, আমাদের 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের টুআইসি ছিলেন মেজর জিয়া রহমান, ক্যাপ্টেন অলি আহমদ, ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরী, তারা একটা বৈঠকে বসেন। এবং সেখানে একটা খবর ফাঁস হয়ে যায় পাকিস্তানিদের তরফ থেকে। এটা কিভাবে ফাঁস হয়েছিল আমার ঠিক এই সময় জানা নেই, আমি খুব কনিষ্ঠ একজন অফিসার ছিলাম, যে বাঙালি যারা সামরিক বাহিনীতে রয়েছে, ইপিআর, পুলিশ সহ, তাদেরকে নিরস্ত্র করার একটা
পরিকল্পনা পাকিস্তানিদের আছে। হ্যাঁ, তো সেইটা যখন আরো প্রকাশ হয়ে গেল তখন বুঝতে পারলো যাদের নিশ্চয়ই আরো কোন একটা নীল নকশা তারা তৈরি করছে, এটা সামরিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা সাধারণ বাঙালির উপরেই এই একটা কি ধরনের একটা হয়তো গণহত্যার পরিকল্পনা বা কারণ আরো আরো পরিষ্কার হয়ে গেল যখন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির বৈঠকটা স্থগিত হলো। তো এই দিক দিয়ে বলতে গেলে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা কি ধরনের প্রস্তুতি, রাতের বেলা ডিউটি আমরা বাঙালি অফিসাররাই করতাম। অষ্টম স্পেশাল রেজিমেন্ট একটা সুবিধা ছিল যে 300 সৈনিক মাত্র, তবে সবই বাঙালি, এবং যেগুলো অফিসার ছিল 11 জনের মধ্যে 7 জন বাঙালি, মাত্র 4 জন ছিলেন পশ্চিম পাকিস্তানি, তার মধ্যে 3 জন পাঞ্জাবি, 1 জন পাঠান। তো আমাদের সংখ্যাগরিষ্ঠ থাকাতে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার একটা সুযোগ, স্বাচ্ছন্দ্য ছিল। এবং অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টটা হয়েছিল কি, এটা ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু ছিল না, এটা ছিল শহরের কাছে। আমরা কিন্তু অস্থায়ীভাবে চট্টগ্রাম ছিলাম, পাকিস্তানে আমরা স্থানান্তর হওয়ার কথা ছিল এপ্রিল মাসে, 1971 এপ্রিল মাসে, তো সেটা আর হলো না। তো এই জন্য আমরা শহরের সাথে আমাদের অনেক বেশি যোগাযোগ ছিল, আমার আত্মীয় স্বজনরাও ছিল চট্টগ্রাম শহরে। এই আদান প্রদানের মধ্যে কিন্তু আমাদের একটা মানসিক প্রস্তুতি ধরেন যে যদি তারা নিরস্ত্র করতে আসে আমরা তখন কি করব। আমরা এই প্রশ্নটা রাখতে চাই বিরতি পর্যন্ত, বিরতির পর এসে শুনবো কিভাবে এই প্রস্তুতিটা সামরিক বাহিনীর মধ্যে ছিল এবং রাজনৈতিক পটভূমিতে বলবেন অবশ্যই ডক্টর আনোয়ার হোসেন। থাকুন আমাদের সঙ্গেই। বিরতির পর আবারও স্বাগত উপসংহারে। আজ আমরা আলোচনা করছি স্বাধীনতার ঘোষণা 7 থেকে 26 মার্চ। আমাদের সঙ্গে আছেন শামসুল মোমিন চৌধুরী, বীর বিক্রম এবং অধ্যাপক আনোয়ার হোসেন। আমি আপনাকে থামিয়ে দিয়েছিলাম যে এই যে আমাদের সামরিক বাহিনীতে যারা ছিলেন তাদের প্রস্তুতি আপনি বলছিলেন, আপনি যদি বলেন যে ঠিক 25 মার্চ 26 মার্চের সেই সময়কার পাকিস্তান, মানে তখন তো পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে চট্টগ্রামে আপনি বলেন যে একটু ভালো অবস্থার মধ্যে ছিলেন, কারণ বেশিরভাগ সৈন্য এবং অফিসাররা আপনারা বাঙালি ছিলেন। আর ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে তো সবই বাঙালি, সব 2-1 ছাড়া। তো এখানে ব্রিগেডিয়ার এম আর মজুমদারের ভূমিকা কিন্তু অসাধারণ ছিল, এবং উনি কিন্তু সিনিয়র মোস্ট অফিসার চট্টগ্রাম ছিলেন, এবং তখন বোধহয় জোনাল মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর বলা হতো, সেহেতু সামরিক আইন ছিল, তো উনি চট্টগ্রামের জোনাল মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। তো এই 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের কিন্তু ওই রাতেই উনি ওনার নির্দেশেই বৈঠকটা হয়, উনি নিজে যেতে পারেননি, হয়তো গোয়েন্দার ওনার উপরে কোনো নজর ছিল বলে বা কোনো খবর ছিল। কর্নেল এম আর চৌধুরী অসাধারণ সাহসী ব্যক্তি ছিলেন, এবং কর্নেল এম আর চৌধুরী কিন্তু 25শে মার্চে চট্টগ্রামে প্রথমেই পাকিস্তান সেনাবাহিনী চট্টগ্রামে প্রথম ওনাকে মারে, ঢাকাতে বোধহয় কমান্ডার মোয়াজ্জেমকে তারা 25শে মার্চে মারে, কর্নেল এম আর চৌধুরীকে চট্টগ্রামে প্রথমে মারে। তো এই যে প্রস্তুতিটা, এখন আপনি প্রকাশ্যে কি প্রস্তুতি নেবেন, আপনি তো পাকিস্তান আর্মির সদস্য নন, কিন্তু নিজেদের ভেতরে যদি তারা আমাদেরকে নিরস্ত্র করার চেষ্টা করে তখন কি করব আমরা, তখন আমাদের উপ অধিনায়ক অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান বলেছেন যে এটা প্রতিরোধ করা হবে, যে করে এটা প্রতিরোধ করা হবে। এখন আমাদের কমান্ডিং অফিসার কিন্তু পাঞ্জাবি, আচ্ছা, তো সেটা তো আমাদের খেয়াল রাখতে হবে, উনি তো কিছু না কিছু হলো তো উনি খেয়াল রাখবেন কি হচ্ছে, কি কথাবার্তা হচ্ছে না হচ্ছে। তখন যে বাঙালি অফিসার এবং পাঞ্জাবি অফিসারদের মধ্যে চট্টগ্রামে যারা ছিলেন, বেলুচ রেজিমেন্ট ছিল, কমান্ডো ইউনিট একটা ছিল, ল্যান্সারের একটা ইউনিট ছিল, যে একটা দূরত্ব কিন্তু ক্রমশই এটা বেরিয়ে আসছিল, যে অবিশ্বাস অনাস্থা একের মধ্যে আরেকজন। এটাকে হঠাৎ একদিন ব্রিগেডিয়ার ওমর মজুমদার উনি সকল অফিসারদের একটা কনফারেন্স আহ্বান করলেন চট্টগ্রাম সার্কিট হাউসে। আমরা সব চট্টগ্রামের যে কজন আমরা অফিসার ছিলাম, জ্যেষ্ঠ কনিষ্ঠ সবই আমরা গেলাম। সেখানে উনি মানে এমন একটা ভাব দিলেন, মানে পাকিস্তান সেনাবাহিনীকে, পাকিস্তান কর্তৃপক্ষকে, যে আমি কিন্তু ঐক্য ধরে রাখার চেষ্টা করছি চট্টগ্রামে। উনি বলেন দেখো আমি দীর্ঘদিন ধরে পাকিস্তান আর্মির চাকরি করেছি। উনি কিন্তু 1971 যে 5 জন বা 6 জন ব্রিগেডিয়ার বাঙালি ছিলেন তার মধ্যে উনি একজন, অর্থাৎ কর্মজীবনে উনি যথেষ্ট দক্ষতা যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। মাত্র 5 জন বা 6 জন বুদ্ধি ব্রিগেডিয়ার ছিলেন বাঙালি, তার মধ্যে উনি একজন। তো এখন তোমাদের মধ্যে এই ধরনের অবিশ্বাস অনাস্থা কেন হচ্ছে, এ তো ঠিক না, নিজেদের মধ্যে আবার বিশ্বাস গড়ে তোলো, আলাপ আলোচনা করো। রাতে আবার খবর পাঠালেন ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরীর মাধ্যমে যে এসব কিন্তু আমি করে যাব, তোমরা তোমাদের কিন্তু প্রস্তুতি বা মানসিক অবস্থান ঠিক রাখো। আমরা জানতে চেয়েছিলাম বিভিন্ন সোর্স থেকে যে উনি ঢাকাতে কার সাথে উনি কথা বলছেন, কার সাথে যোগাযোগ উনি রাখছেন। আসলে কর্নেল ওসমানের মাধ্যমে উনি অনেক খবর পাঠাচ্ছেন যে পাকিস্তান আর্মি যে বেসামরিক পোশাকে পিআইএ প্লেনে করে চট্টগ্রামে আসছে, এবং তারপর জাহাজ আনা হচ্ছে এইসব। এবং তখন ভালো ঠিক আছে, শুধু
যদি আমরা আমাদের মধ্যে আমরা একটু হিসাব করলাম, কর্নেল উলি আহমেদ, মেজর জিয়া রহমান, ক্যাপ্টেন খালিদুজ্জামান চৌধুরী মিলে, যে অস্ত্র সহ বাঙালি কজন আছে তখন পূর্ব পাকিস্তানে, যদি আমি সেই শক্তিটা দেখি, যদি আর কোনো ধরনের সশস্ত্র কিছু করতে হয়। তো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 4টা সম্পূর্ণ ব্যাটালিয়ন, পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন, 1, 2, 3, 4, যশোরে প্রথম ইস্ট বেঙ্গল, যাদবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল, রংপুরে তৃতীয় ইস্ট বেঙ্গল, কুমিল্লায় চতুর্থ ইস্ট বেঙ্গল, এবং অষ্টম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে 300 সৈনিক, পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন নয়। এছাড়া ইবিআরসি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার চট্টগ্রামে, ইপিআর, বিশাল সংখ্যক ইপিআর, পুলিশ, এরা তো সবই তো রয়েছে। তো এই একটা শক্তি দাঁড়ালে তাহলে কিছুটা মোকাবেলা করা যাবে পাকিস্তান, যদি সেই ধরনের আক্রমণ তাদের জন্য পরিকল্পনা থেকে থাকে। তো এছাড়াও এর বাইরে কে রয়েছে? অবসরপ্রাপ্ত কিন্তু অনেক বাঙালি তখন সামরিক বাহিনী যারা দেশের বিভিন্ন জায়গায়, এবং সেই তালিকাটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কাছে থাকে, ওদের রেকর্ড অফিস যেটা আছে ওখানে থাকে। সেই তালিকাটা ব্রিগেডিয়ার মজুমদার কর্নেল ওসমানীকে পাঠালেন যে আপনারা এদের একটা প্যারেড করেন, এবং বোধ করি 16ই ডিসেম্বর আউটার স্টেডিয়াম, 16ই মার্চ 1971-এর 16ই মার্চ আউটার স্টেডিয়ামে একটা প্যারেড হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের, এবং সেই প্যারেডে কিন্তু স্যালুট নেন কর্নেল এমএজি ওসমানী, এবং সবচাইতে জ্যেষ্ঠ বাঙালি যে পাকিস্তান আর্মিতে ছিলেন জেনারেল ইশফাকুল মজিদ, এমআই মজিদ বলা হতো ওনাকে। তো ওনারা কিন্তু এটা নেন, এবং এটা কিন্তু ফলাও করে গণমাধ্যমে প্রচার হয় যে এরাও প্রস্তুত। আমি একটু সবকিছু কিন্তু হচ্ছে রাজনৈতিক, যে তখন যে সেটি জানার জন্য অধ্যাপক আনোয়ার হোসেন আপনার কাছে যাবো। তাহলে এই যে 16ই মার্চেও কিন্তু আমাদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা কিন্তু মানে জমায়েত হচ্ছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন। তাহলে 25শে মার্চ আমি যেটি বলেছিলাম, 25শে মার্চ চাপিয়ে দেওয়া তারিখ পাকিস্তানিদের, তারপরে 26শে মার্চের ওই কণ্ঠ যেটি আপনি উচ্চারণ করলেন, তারপরে এই বিতর্কের মধ্যে আমরা কেন থাকবো? এই বিতর্কের মধ্যে মনে হয় যেন এই বিতর্ক এখনো শেষ হয়নি, কিন্তু এই বিতর্কটা ছিল আরোপিত, এবং এই বিতর্কের সূত্রপাত যারা করেছে তারা হচ্ছে সেই শক্তি যারা আসলে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরোধিতাই করেছে, এবং যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, জাতীয় 4 নেতাকে হত্যা করেছে, কর্নেল তাহেরের মতো মানুষকে হত্যা করেছে, এবং তারা শুধু হত্যা করে নাই, তারা শাসন ক্ষমতাটা নিয়ে নিয়েছে। এবং বিতর্কের শুরু সেখান থেকে, সেই দিন থেকে, এবং দীর্ঘ সময় ধরে সেই বিতর্কগুলো তারা চলে, অথবা বিতর্ক না বলে সেই সন্দেহ, সেই নানা বিতর্ক, ধোঁয়াশা এগুলো তৈরি করে দিয়েছে। আর অন্যদিকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা একেবারে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। নির্বাসনে তো তারা বঙ্গবন্ধুকেও পাঠিয়ে দিয়েছে, বঙ্গবন্ধুর নামটাও তো উচ্চারণ করা যায়নি। সুতরাং এই বিতর্ক কিন্তু আগে ছিল না, কারণ যেটা শামসুর মুবিনও বললেন যে এটা তো একটা দীর্ঘ ধারাবাহিক ইতিহাস, এই আমাদের বাঙালির স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস, এবং সেই ইতিহাসের সঙ্গে জড়িত সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এই যে আমাদের যে বাঙালি যারা অবসরপ্রাপ্ত, তারা যে 16ই মার্চে একেবারে পল্টনে এসে তাদের সংহতি জানাচ্ছেন যে তারাও প্রস্তুত, এটা কি এমনিতেই হয়েছে? আমার তো মনে পড়ছে, এখন চট্টগ্রামের কথা হচ্ছিল, আমার ভাই কর্নেল আবু তাহের সেই সময় মেজর, এবং 2 কমান্ডো ব্যাটালিয়নে তিনি 69 সালে চট্টগ্রামে কর্মরত আছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 67 সালে ভর্তি হয়েছি, তা ইতিমধ্যে 2 বার পড়াশোনা ছেড়ে দিয়েছি যে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে হবে এবং একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এবং 69-এ তার সঙ্গে যোগাযোগ করেছি ক্যান্টনমেন্টে গিয়ে, এবং তিনি 2 মাসের ছুটি নিয়ে ঢাকায় এসে একেবারে যুদ্ধ বিদ্যা শেখাচ্ছেন যুবকদের, কর্নেল তাহের। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে 71 সালে তিনি বাংলাদেশে ছিলেন না। তাই সেটা আমাদের দুর্ভাগ্য। এই জন্য বলবো যে আমাদের চিন্তা কিন্তু অনেক আগের থেকে, এবং এই চিন্তা যে শুধু আমাদের পরিবারে তা কিন্তু নয়। আপনারা দেখবেন ইতিমধ্যে নিশ্চয়ই আলোচনাও হয়েছে এখানে যারা এসছেন, যেমন আজকে আমি আম্বিয়া ভাইকে দেখলাম, হ্যাঁ, তারা নিশ্চয়ই বলেছেন সেই নিউক্লিয়াসের কথা, সেই 62 সাল থেকে। আপনি বলছিলেন যে এই যে আগরতলা মামলা, সে আগরতলা মামলা তো কাল্পনিক নয়, আগরতলা মামলা খুবই বাস্তব, এবং সেটা স্বাধীনতার লক্ষ্য নিয়ে, এবং এটার মধ্যে কোনো বিষয় নেই আমরা আমাদের দেশকে স্বাধীন করতে হলে কি করতে হবে। সুতরাং সেই সমস্ত লক্ষ্যে যে বিভিন্ন স্তরের মানুষ একত্র হলেন, এই যে 25শে মার্চের রাত একেবারে টার্গেট করে লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন নেভির, এবং তিনি আগরতলা মামলায় বঙ্গবন্ধুর সঙ্গে যে সামরিক কর্মকর্তারা ছিলেন তাদের মধ্যে জ্যেষ্ঠ, এবং আমার এখনো সেই মনে আছে সেই সব খবরগুলি শুরুতেই আমরা জেনে গেছি যে তার এখানে এসছে, এবং তার
বাড়িতে কিন্তু আমাদের বাংলাদেশের পতাকা, এবং যখন তাকে গুলি করছে তখনও তিনি কিন্তু জয় বাংলা বলছেন। এটা দুর্ভাগ্য যে আমরা এই যে একজন বীর এবং যিনি বঙ্গবন্ধুর সঙ্গে স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, তার তাকে বলছিলেন যে 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত যারা মানে এই না ভূমিকা রেখেছিলেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকেও শহীদের মর্যাদা দেওয়া, তাদের অবশ্যই শহীদের মর্যাদা দেওয়া। 26 মার্চের আগেই যারা, সুতরাং এই যে ধরেন সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তারা তৈরি হয়ে গেছে, এবং সে কারণেই বলছিলাম যে বঙ্গবন্ধু যখন 7ই মার্চের ভাষণ দিচ্ছেন, তার সামনে কিন্তু সেই জনগণ আছে যাদের সঙ্গে তিনি সেই নির্বাচনী 70-এর নির্বাচন, তার আগে আমাদের 6 দফার আন্দোলন, এবং তার সময় তার যে একেবারে বিশ্বস্ত যে ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে ছাত্রদের, তারা গ্রামে গ্রামে চলে গেছে। সোনার বাংলা শ্মশান কেন, তিনি বক্তব্য রেখেছেন অবিরাম, এবং তিনি মানুষকে চিনেছেন, কত মানুষ যুক্ত হয়েছে তার সঙ্গে। সুতরাং তার সামনে কিন্তু সেই বাঙালিরা আছে যারা যুদ্ধ করবে, এবং সেই জন্য তিনি ভাষণ দিচ্ছেন, এবং সে কারণেই সিআইএর যারা দলিলের রিপোর্টের মধ্যে আমরা দেখছি। সুতরাং এগুলো তো একেবারে ইতিহাস। কিন্তু আপনি বলছিলেন বিতর্কের কথা। বিতর্কের কারণ হচ্ছে আমরা 1971 সালে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করি, এবং সেই সঙ্গে পরাজিত করি তাদের দোসরদের, তাদের অক্সিলারি ফোর্স, সেই বদর বাহিনী, সেই রাজাকার বাহিনী, বিভিন্ন আল শামস বাহিনী। কিন্তু যে বাংলাদেশ রাষ্ট্রটি আমরা করেছিলাম, আমাদের দুর্বলতা একেবারে শুরুর থেকে, কিন্তু সেই রাষ্ট্রের মধ্যে রেখে দেওয়া হয়েছে সেই পাকিস্তানি প্রশাসনের সেই আমলারা। আমার মনে আছে যে কর্নেল তাহের একটা লিখেছিলেন প্রবন্ধ, যে সেই দেখিয়ে দিচ্ছেন যে আমলাতন্ত্রের যে মানুষগুলি যারা পাকিস্তানিদের হয়ে শেষ দিন পর্যন্ত লড়াই করলো, তারাই এসে আবার বাংলাদেশের নতুন প্রশাসনের প্রধান হলো। যে সামরিক অফিসার একেবারে শেষ দিন পর্যন্ত পাকিস্তানিদের সাথে থেকেছে, তাকেও সেনাবাহিনীতে রাখা হলো। আমার তো ওই যে মেজর নাসিরের একটা বই আছে, এবং সেখানে বর্ণনা আছে, সেখানে যেমন একজন মেজর আক্তার না হামিদ, যাই হোক, তিনি ছিলেন একেবারে সরাসরি শেষ দিন পর্যন্ত যুদ্ধ করেছে, কিন্তু ট্রানজিট ক্যাম্পের প্রধান বানিয়ে দেওয়া হয়েছে তাকে। যে ট্রানজিট ক্যাম্পে না, ফিরোজ সালাউদ্দিন আরেকজন, ফিরোজ সালাউদ্দিনও তো একেবারে সরাসরি তাদের সঙ্গে যুক্ত ছিল। ও আক্তার, মেজর আক্তার। তো এই ধরনের অসংখ্য উদাহরণ পাওয়া যাবে, এবং সেই সুযোগে এই পরাজিত পাকিস্তানিরা তো 93,000 পাকিস্তানি তারা সিমলা চুক্তির মাধ্যমে চলে গেল, তাদের বিচার অবশ্য হওয়ার কথা ছিল, সেই প্রতিশ্রুতি তারা দিয়েছিল, অবশ্যই চাই। কিন্তু যারা রয়ে গেল এখানে, তারা কিন্তু ইতিমধ্যে ঢুকে পড়লো বিভিন্ন জায়গায়, এবং আছেই তো তারা, প্রশাসনে তো তারাই ছিল। সুতরাং তারা কিন্তু সেই ষড়যন্ত্র করতে পেরেছে, এবং তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এবং হত্যা করার পরে তো দেশের মালিক তারা, ইতিহাস তারাই বানাচ্ছে, এবং সেই ইতিহাস তারা এখনো রক্ষা করতে চাইছে। কিন্তু সেটা সম্ভব আর এখন হচ্ছে না, কারণ এখন বেশ একটা লম্বা সময় ধরেই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার শক্তি কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায়, এবং সে কারণেই যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে। এবং সেই বিচারের সূত্রে আমরা তো শুরুতে দেখেছি যে কিভাবে ভীত সন্ত্রস্ত ছিল মানুষ, যেখানে সাক্ষী দিতে পায় না, কারণ তাদের মেরে ফেলার হুমকি, এবং মেরেও ফেলেছে একজনকে। কিন্তু যখন দেখলো যে না, দণ্ড হয়েছে এবং সেই দণ্ড কার্যকর হচ্ছে, তখন কিন্তু মানুষ সেই সব ইতিহাস, সেগুলি তো ভুলে যাওয়ার ইতিহাস নয়, সেগুলো তারা আবার নতুন করে বলতে শুরু করেছে। এবং সে কারণেই আমাদের নতুন প্রজন্ম যারা ইতিহাস এখন জানছে, তারা আগ্রহী হচ্ছে, তারা আরো গভীরে যাচ্ছে, তারা এই সমস্ত দলিলগুলো খুঁজে বের করছে যে এতদিন আমরা কি শুনে এসেছি। যেমন ধরুন এই যে জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণা, এমনই বলে দেওয়া হলো যে না, তিনি যিনি 27শে মার্চ নয়, তিনি 26শে মার্চেই দিয়েছেন। এখন তো শামসুল মুবিন তো এখানেই আছেন, তিনি তো নিশ্চয়ই সেটা বলবেন যে আসলে 26শে মার্চ, কিন্তু আমরা কি ভাষ্য করা হয়েছে যে সেটা 26শে মার্চ। রেডিওর মাধ্যমে যিনি ঘোষণা করেছেন, আমরা এটি শুনবো বিরতির পর। দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে 25-26 সেই ক্ষণের কথা, সেই সময়ের কথা আমরা শামসুল মুবিন চৌধুরীর কাছে আমরা শুনবো। ফিরে আসবো বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি স্বাধীনতার ঘোষণা 7 থেকে 26 মার্চ। স্টুডিওতে আছেন শামসুল মুবিন চৌধুরী, বীর বিক্রম এবং অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনার কাছে ফিরে যেতে চাই, যেটি আনোয়ার হোসেন বললেন, সেই 26 তারিখ, 27 তারিখ, 25 তারিখের কথা যদি বলেন, সেই ঘোষণা আর সোয়াত থেকে অস্ত্র নামানোরও কিন্তু একটি বিতর্ক আছে।
আমি তার একটু আগে যাচ্ছি, 21শে মার্চের কথা বলছি আমি। 21শে মার্চ রোববার ছিল। তো সেদিন রোববার কিন্তু তখন ছিল সাপ্তাহিক ছুটির দিন। তো হঠাৎ করে সকাল 7:30টার সময় আমাদের কমান্ডিং অফিসার কর্নেল জেনজোয়া, আমি তখন ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট, কাগজ দেখে পাঠালো যে পাকিস্তান আর্মি তখন চিফ অফ স্টাফ একটা পদ ছিল, কমান্ডার ইন চিফের ঠিক নিচে জেনারেল হামিদ খান ছিলেন চিফ অফ স্টাফ। উনি চট্টগ্রামে একটা পরিদর্শন সফরে আসছেন। হঠাৎ আমরা অবাক হলাম যে এত সিনিয়র অফিসার এই ওদিনই আসবেন, ওই 21 তারিখে উনি আসবেন সকাল 10:30টায়। তো 3 ঘন্টার নোটিসে একজন চিফ অফ স্টাফ একটা ব্যাটালিয়ন পরিদর্শনে আসবেন, এটা তো স্বাভাবিক হয় না। কারণ এই ধরনের এমনকি একটা ব্রিগেডিয়ারের পরিদর্শন হলে আমরা 1 মাসের নোটিস পাই একটা। যাই হোক, তো আমরা সেভাবে পরিদর্শনী করলেন। উনি আমাদের 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কি ধরনের আমাদের মনোবল কতটুক, লোকবল কি, অস্ত্রের কি অবস্থা, গোলাবারুদের কি অবস্থা, এইসব খোঁজ খবর নিলেন। তো অবশ্য বুঝতে পারছিলাম যদি আমাদের প্রস্তুতির একটা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। সেই রাতে 21শে মার্চের রাতেই ক্যাপ্টেন তখন রফিক আহমেদ, উনি ইপিআর এর অ্যাডজুটেন্ট ছিলেন, মেজর রফিক হিসেবে এখন মেজর রফিক বীরুত্তম হিসেবে যাকে আমরা চিনি। তো উনি খবর পাঠালেন ক্যাপ্টেন হারুন আহমদ চৌধুরীর মাধ্যমে। ক্যাপ্টেন হারুন আহমদ চৌধুরী ইপিআর এর তখন কাপ্তাইতে উনি নিয়োজিত ছিলেন, যে রফিকের ভাষায় আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতৃবৃন্দ আসবেন এবং আমাদের সঙ্গে বৈঠকে মুখোমুখি বসবেন ওনারা, পরিস্থিতিটা একটু পর্যবেক্ষণ করার জন্য। ওনাদের কি প্রস্তুতি, আমাদের কি প্রস্তুতি, সেসব একটা সমন্বয় করা সম্ভব হয়েছে কিনা। তো যখন হারুন আহমেদ চৌধুরী এসে আমাকে জানালেন, আমি খালিকুজ্জামান চৌধুরী, অলি আহমেদ এবং আমরা মেজর জিয়া রহমানের সঙ্গে কথা বলবো। উনি বলে যে অবশ্যই তোমরা যাও, কি খোঁজ নাও, কি ধরনের কি সমন্বয়টা তো প্রয়োজন, কারণ নেতৃত্ব তো রাজনৈতিক বৃন্দীদের হাতে, ওনারাই তো ওনারা তো নেতৃত্ব দিবেন, আমরা তো যুদ্ধ করবো প্রয়োজন হলে। প্রথম বৈঠকটা হওয়ার কথা ছিল ক্যাপ্টেন রফিকের বাসায়। তো সেখানে যখন আমরা গিয়ে পৌঁছালাম, তখন ক্যাপ্টেন রফিক বেরিয়ে এসে বললেন যে এখানে বৈঠক করা সম্ভব না, কারণ এটা সার্ভেলেন্সের হয়তো আছে, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা বৈঠক করব, ওইখানে আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতা ওখানে থাকবেন। আমরা গেলাম, ক্যাপ্টেন হারুন আহমদে গাড়ি করে গেলাম। আমার এখনো মনে পড়ে, আমি রাস্তায় গাড়ি থামিয়ে হারুন আহমদকে বললাম যে তোমার গাড়ির নাম্বার প্লেট কাদা লাগিয়ে দাও, কারণ কে ফলো করছে কে সার্ভে করছে জানি তো না আমরা। তো তখনকার কিন্তু গাড়ি যানবাহন খুব একটা ছিল না, চট্টগ্রামে আরো কম ছিল ঢাকার চাইতে। যাই হোক, আমরা রাতে সন্ধ্যা 7:30-8টা দিয়ে গিয়ে পৌঁছালাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে যারা আওয়ামী লীগের ছিলেন তার মধ্যে একজনকে আমি চিনতাম, ওই যে উনি পরে মস্কোতে অ্যাম্বাসাডর হয়ে গেছিলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা ছিলেন, কায়সার আতার রহমান রাইট কায়সার ভাই ছিলেন। ওনাকে আমি চিনতাম ব্যক্তিগতভাবে, অন্যকে আমি চিনতে পারিনি। আমি সেখানে ছিলাম কনিষ্ঠ অফিসার। তো ক্যাপ্টেন রফিকই মূল কথাবার্তা বলছিলেন সকলের পক্ষে, উনি ছিলেন জ্যেষ্ঠতম অফিসার ওখানে। তখন ক্যাপ্টেন রফিক সরাসরি জিজ্ঞেস করলেন যে আপনাদের প্রস্তুতি কি, আমরা তো সামরিক বাহিনীতে, আমাদের তো ভূমিকা আসবে অন্য পর্যায়ে, আপনাদের প্রস্তুতি কি। তখন ওনারা বললেন যে আমরা তো ওই সব ঢাকার দিকে তাকিয়ে আছি, ঢাকার থেকে যে ধরনের দিক নির্দেশনা আসবে, যে ধরনের ইনস্ট্রাকশন আসবে, সেভাবে আমরা কাজ করব। তখন ক্যাপ্টেন রফিক আমাদের কিছুটা বিরক্ত হয়ে বললেন যে আপনাদের কিন্তু আরো একটু সোচ্চার হতে হবে, কারণ পাকিস্তান আর্মি একদম পরিষ্কারভাবে তারা প্রস্তুতি নিচ্ছে, তারা গোলাবারুদ পাঠিয়েছে সোয়াতের মাধ্যমে, তাদের সামরিক বাহিনীর সদস্যরা পিআইএ ফ্লাইটে করে দৈনিক তারা আসছে। তো বললেন ঠিক আছে, আপনারা যদি রেডি থাকেন আমরা ঢাকায় জানাবো সেইভাবে যে আপনারা বৈঠক করেছেন। তো সেই দিন রাত্রে আসতে প্রায় 10টা 10:30 হয়ে যায়। পরের দিন ভোরবেলা ক্যাপ্টেন অলি আর আমি গিয়ে মেজর জিয়ারকে আমরা এই গত রাতের বৈঠকের ব্যাপারে অবহিত করলাম। জিয়া বলেন যে ঠিক আছে, আমরা তো প্রস্তুত, এখন রাজনৈতিক যদি ডাইরেকশন থাকে ওদের নেতৃত্বে উই আর রেডি টু গো, বাট উই শুড বি রেডি, উই হ্যাভ টু বি রেডি। তো তখন ধরেন এইসব মুখে কথাবার্তা, কোনো শারীরিক প্রস্তুতি, থেকে অস্ত্র নামাতে সোয়াতটা যে আসলো, সোয়াত তো আগেই আনা হয়েছে। আচ্ছা, এখন ঢাকার থেকে কিন্তু 25শে মার্চের কথা যদি আমি বলি, 24শে মার্চে রাতে বেলুচ রেজিমেন্ট আমাদের 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের থেকে 2টা রিকলওয়েজ রাইফেল অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন তাতে আমরা ধার নিয়েছিলাম, সেটা ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তো আমাদের সৈনিকরা এটার বললো না, এটা দেবো না, এটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। তখন আমরা বেলুচ রেজিমেন্ট জানিয়ে দিলাম যে এগুলো রাতে অন্ধকারে আমরা এগুলি ফেরত পাঠাবো না, কালকে সকালে দেখা যাবে। সকাল থেকে কিন্তু অনিশ্চয়তার মধ্যে আমরা সকলে ভুগছি, পরিষ্কার করে ব্যারিকেড ট্যারিকেড সারা জায়গায় ব্যারিকেড হয়ে গেছে। ক্যাপ্টেন রফিককে আমি 2বার টেলিফোন করেছি যে কোনো খবর আসছে কিনা, উনি বললেন এখনো কোনো খবর আসেনি, এখনো কোনো খবর আসেনি, পলিটিক্যাল সলিউশন হতে পারে, বিভিন্ন ধরনের কথাবার্তা, অস্পষ্ট কথাবার্তা আসছিল। আসলে ঢাকায় কি হচ্ছিল আমরা ঠিক জানছিলাম না, অন্যরা বুঝতে পারছিলেন না। রাতে 9টার সময় বা 10টার সময়
ক্যান্টনমেন্টকে শহর থেকে আর্মি পাকিস্তান সেনাবাহিনী পুরাপুরি রাস্তাটা তারা ওইখানে বেরোচ্ছে, যে কিছুটা ওখানে মানে পজিশন নিল পেট্রোলিং এর নামে, তাদেরই যানবাহন চলাফেরা করছিল এখানে। তখন আমি যখন ব্যাটালিয়নে আসলাম তখন দেখলাম কমান্ডিং অফিসার বলছেন যে ঠিক আছে, আমি কিছু লোককে কিছু দায়িত্ব দিব, তুমি এইখানে থাকো, তুমি ওইখানে জিপ নিয়ে যাও, তোমরা বাকি গিয়ে বিশ্রাম করো। মেজর জিয়া রহমানকে বললেন যে তুমি চট্টগ্রাম পোর্টে গিয়ে ওখানে সোয়াত আনলোড হবে, তুমি সুপারভাইজ করো। তো মেজর জিয়া বলছে ঠিক আছে, মানে দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট, তো ঠিক আছে, ইউ গো এন্ড টেক রেস্ট, আমি যাব। তখন সিও বললেন যে আই উইল সি ইউ অফ টুনাইট, I will see you off tonight. It was a very alarming একটা ইয়ে, হ্যাঁ অদ্ভুত একটা, তুমি তো যাবে তখন সি অফ করতে হবে কেন, সিও তো সিনিয়র অফিসার। আমাকে তখন ঘুরে বললেন, তখন মেজর জিয়া গাড়ি একটু দূরে চলে গেছেন, আমাকে বললেন যে তুমি জিয়ার বাসায় যাও, গিয়ে তার ওয়াইফকে বলো যে জিয়াকে আমরা কাজে পাঠাচ্ছি, উনি যেন চিন্তা না করেন। এটা আমার কাছে একটা অসাধারণ বা একটা মানে অস্বাভাবিক একটা জিনিস, যে একজন সামরিক বাহিনী অফিসার তাকে অর্ডার দেওয়া হয়েছে, সে অর্ডারে কাজ করবে, তার পরিবারকে জানাতে হবে কেন, পরিবারকে জানাতে হবে কেন। যাই হোক, সিওর নির্দেশ অনুযায়ী আমি গিয়ে মিসেস জিয়া রহমান বেগম খালেদা জিয়া ওনাকে জানালাম যে এইভাবে আপনাকে বলতে বলা হয়েছে যে জিয়া রহমান সাহেবকে একটা কাজে পাঠানো হয়েছে, আপনাকে চিন্তা করতে মানা করেছে। তো উনি শুধু বলেন যে ও তো কিছু খায়নি, ওকে বলেন যে বাসায় কিছু খেয়ে যেতে। তাই মনে যে ভাবি খাওয়ার তো সময় হবে না। এবং ওই বাসার 3তলা ছাদে থাকতেন লেফটেন্যান্ট মাহফুজ থাকতেন সপরিবারে। মাহফুজের ওয়াইফ ওপর থেকে বলছে আমাকে যে ভাই মাহফুজে কিন্তু কিছু খায়নি, টিফিন ক্যারিয়ার দিয়ে দিয়ে আপনার সকলে ভাগাভাগি করে খেয়ে নিন। দেন আপনার টিফিন ক্যারিয়ার খাওয়ার সময় হবে বলে আমার মনে হয় না, দোয়া করেন আমাদের জন্য। এই কথাটা বলে আমি যখন চলে যাই, তখন আমাকে কি নাম ক্যাপ্টেন অলি আহমেদ বলেন যে তুমি ক্যান্টনমেন্টের দিকে যাও, ক্যান্টনমেন্টের দিকে তুমি ওদিকে ওই এলাকাটায় তুমি থাকো, আর আমি অফিসে বসে আছি। তো আমি যখন ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছি, ঠিক ক্যান্টনমেন্টের গেইটে যখন গিয়ে পৌঁছালাম, তখন আমার নায়েব সুবেদার হাবিব সে এসে বলছে যে স্যার গাড়ির লাইট বন্ধ করেন, গুলির আওয়াজ শোনেন। তখন রাত 12টা বেজে গেছে। গাড়ির আওয়াজ বন্ধ করলাম, লাইট বন্ধ করলাম, বসুল ধরে গুলির আওয়াজ। তখন বললাম যে পাকিস্তান আর্মিতে অ্যাটাক করেছে। তো ওইখানে একটা ব্যাংক ছিল, স্ট্যান্ডার্ড ব্যাংক না চার্টার্ড ব্যাংক পাকিস্তানের, ওই ব্যাংকে আমাদের সকলের অ্যাকাউন্ট থাকতো। সেই ব্যাংকের দারোয়ানকে বললাম যে দরজা খুলে আমি টেলিফোন করব। তো ওই ব্যাংকের টেলিফোন খুলে আমি টেলিফোন করলাম ক্যাপ্টেন অলিকে, বললাম যে এরকম পাকিস্তান আর্মি অ্যাটাক করেছে ক্যান্টনমেন্টে, শুনছি কর্নেল এমআর চৌধুরীকে মেরে ফেলেছে। তো উনি বলেন ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফেরত চলে আসো, আমি 2IC কে খবর দিচ্ছি। তো ইতিমধ্যে 2IC কিন্তু ওই মেহেদিবাগের ওখানে গিয়ে একটা ব্যারিকেডের মুখোমুখি হয়ে ওখানে একটা জিপের গাড়িতে বসেছিলেন, যেটা পরে আমাকে বর্ণনা দেওয়া হলো যে ওনার হাতে অস্ত্র নেই, কিন্তু ওনার পিছনে যে পাঞ্জাবি অফিসার সেকেন্ড লেফটেন্যান্ট আজম, ওর হাতে অস্ত্র, কিন্তু মেজরের হাতে অস্ত্র নেই, লেফটেন্যান্টের হাতে, সেকেন্ড লেফটেন্যান্ট হাতে অস্ত্র। তখন যখন ক্যাপ্টেন খালিকুজ্জামান চৌধুরীকে পাঠানো হলো যে তুমি গিয়ে মেজর জিয়াকে ফেরত নিয়ে আসো, তখন মেজর জিয়াকে বলা হলো, উনি তখনই বললেন যে দেন উই রিভোল্ট বলেই নাকি উনি আজমকে বললেন, আজমের হাত থেকে অস্ত্রটা ছিনিয়ে নিয়ে বললেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট, আই এম অ্যারেস্টিং ইউ। তারপরে উনি ইউনিটে ফেরত আসেন, আমিও তখন ক্যান্টনমেন্ট ইউনিটে ফেরত আসি। তারপরে সামরিক আমাদের যারা সৈনিক ছিল ওরা তখন তো জয় বাংলা সকলে জয় বাংলা, তখন বুঝলাম যে আর পাকিস্তান নেই। আপনি এরপরে যদি আমি আপনাকে 2 মিনিট যদি একটু 7 মার্চের ঘোষণাটা যদি একটু আপনি 27 মার্চের সঙ্গে ছিলেন হয়তো 27 মার্চের আমি রেডিও স্টেশনে ছিলাম না, আমরা তখন কালুরঘাট সেতুর পাশাপাশি অবস্থান নিয়েছিলাম। আমার স্পষ্ট মনে আছে আমি মীর শওকত আলী তখন মেজর এবং আতার রহমান কায়সার ভাই আমরা বসে ওইখানে আমরা বসে আছি যে কোন একটা ঘোষণা নাকি হবে, কি ঘোষণা হবে আমি জানতাম না। পরে শুনলাম মেজর জিয়া বললেন যে আমি দিস ইজ মেজর জিয়া, আই মেজর জিয়া রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এটসেট্রা। আন্ডার দ্য সার্কামস্টান্সেস আই ডিক্লেয়ার মাইসেলফ হেড অফ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ইনশাআল্লাহ ভিক্টরি শ্যাল বি আওয়ার্স, জয় বাংলা। দিস ওয়াজ হিজ ডিক্লারেশন। 28শে মার্চে উনি আমাকে বলেন যে তুমি রেডিও স্টেশনে গিয়ে এই আমার ডিক্লারেশনটা রিপিট করো। তো 28শে মার্চে তখন তো দেশ স্বাধীন, রক্ত গরম, রেডিও থেকে ভাষণ দিল। ক্যাপ্টেন সুবেদ আলী ভুইয়াও আমার সঙ্গে ছিলেন, ওনাকে নিয়ে গিয়ে আমি ওখানে রেডিও স্টেশনে বসলাম, আমি ওনার ভাষণটা রিপিট করছিলাম, সুবেদ আলী ভুইয়া পাশে বসেছিলেন। তখন আওয়ামী লীগের একজন অত্যন্ত নিবেদিত প্রাণ স্থানীয় নেতা হান্নান ভাই, উনি আমার সঙ্গে যোগাযোগ করলেন রেডিও স্টেশনে, এসে বললেন যে বঙ্গবন্ধুর নাম তো ঘোষণায় থাকতে হবে। আমি অবশ্যই হান্নান ভাই সম্পূর্ণ একমত। এখন এটা তো মেজর জিয়ার লিখিত ঘোষণা, আমি নিজের থেকে যে আন্ডার দিস ওয়ার অফ লিবারেশন ইজ বিং ফট আন্ডার দি গাইডেন্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং পরে শুনলাম 29 তারিখে আমি যখন ইস্পাহিলে যুদ্ধ করি,
একটা অপারেশনে গিয়েছিলাম, যে স্থানীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের এবং মেজর জিয়াউর রহমান বসে যে নতুন একটা আবার পূর্ণাঙ্গ স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর এটসেট্রা এটসেট্রা 30শে মার্চে সকালে ওইটা আবাসিক আলুরঘাট বেতার কেন্দ্র থেকে আবার ঘোষিত হয়। তো সেটা আমি সবই আমার কানে শোনা, মানে রেডিওতে কানে শোনা। তো এই হলো যে 27, 28, 29, 30। আমি যদি আজকে শেষ করতে বলি, নিশ্চয়ই শামসুর রহমান, যদি আবার আপনার কাছে আমরা এর আগে আমরা জনযুদ্ধ যখন করেছিলাম তখন আপনার কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি শুনেছিলাম, নিশ্চয়ই পরবর্তীতে আবার সেই যুদ্ধের আলোচনা আমি যদি আনুষ্ঠান যদি শেষ করেন আজকে। আপনি যেমন শুরুতেই বলে দিয়েছিলেন যে দালিলিক প্রমাণ আছে এবং বিতর্ক, আমরা যদি একদম একেবারে 7 মার্চের পরে যে বঙ্গবন্ধুর যে কথাটা, সেটা হলো 72 সালে তিনি আবার ফিরে এসেছেন এবং গণপরিষদে কিন্তু তখন অনেক বিতর্ক হচ্ছে যে আমাদের সংবিধান প্রণয়ন হবে। সেই সময়ের কথাগুলি একটু এক মিনিটের মধ্যে বলছি। কিন্তু তারা অতর্কিতে, এটা বঙ্গবন্ধুর কথা, 25শে মার্চ তারিখে আমাদের আক্রমণ করলো। আমরা বুঝতে পারলাম আমাদের শেষ সংগ্রাম শুরু হয়ে গেছে। আমি ওয়্যারলেসে চট্টগ্রামে জানালাম বাংলাদেশ আজ থেকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই খবর প্রত্যেককে পৌঁছে দেওয়া হোক, যাতে প্রতিটি থানায়, মহকুমায়, জেলায় প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠতে পারে। সেই জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলাম। এই ব্যাপারে আত্মসচেতন হতে হবে। দেশবাসী জানেন, একই তারিখে দেশের বিভিন্ন জায়গায় প্রতিরোধ আন্দোলন শুরু হয়েছিল। এটা হাওয়ার উপর থেকে হয় নাই। বঙ্গবন্ধু নিজেই বলে দিয়েছেন। বঙ্গবন্ধু এবং আমাদের ডক্টর কামাল হোসেন, তারা দুজন শুধু গ্রেপ্তার হয়েছেন, আর তো কেউ হয়নি। সমস্ত নেতা এবং শুধু আমাদের যে শীর্ষ নেতারা চারজন বিশ্বস্ত সহযোগী, তারা শুধু নন, আমাদের ছাত্র নেতারা, আমরা তো কেউই অ্যারেস্ট হইনি সারা বাংলাদেশে প্রত্যেকটা। এটা তো আর এইভাবে হয়নি। সুতরাং এটা একদম পরিষ্কার যে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন এবং সে কিভাবে সেই ঘোষণা অনুযায়ী বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আপনাদের দুজনকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা এই বিতর্কের অবসান, আমরা মনে করি না যে বিতর্ক করার কোনো ব্যাপার আছে, তবুও যে সন্দেহ আপনি বলছেন ডক্টর আনোয়ার হোসেন, যে একটা সন্দেহের সৃষ্টি করা হয়েছিল 75-এর পর থেকে, সেটির অবসান হওয়া উচিত। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো শেষ করছে উপসংহার। আজ আমরা আলোচনা করলাম স্বাধীনতার ঘোষণা 7 থেকে 26শে মার্চ। এই স্টুডিওতে আমাদের সঙ্গে এই পর্বে ছিলেন শামসুর রহমান চৌধুরী, বীর বিক্রম এবং অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। দেখা হবে আগামীকাল শনিবার। সঙ্গে থাকুন 24 ঘন্টায়।